নমস্কার শ্রোতা বন্ধুরা, অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দিনলিপি গ্রন্থ উর্মিমুখরের চতুর্থ ভাগ। আজ রবিবার দিনটা দমদমার ওপারে একটা বাজে বাগানবাড়িতে গিয়ে নষ্ট হলো। আমার এ ধরনের আউটিং মোটে পছন্দ হয় না। কি করি, দলে পড়ে যেতে হলো। বিশেষ করে মহিলাদের কথা ঠেলতে পারা যায় না। কিন্তু একটা কপির ক্ষেতের সামনে বসে শতরঞ্চি বিছিয়ে রবীন্দ্রনাথের গান শুনে সদলবলে চা খাওয়ার যে কি আনন্দ আছে আমি তা বুঝলুম না। আর কি মশা! কলকাতার উপকণ্ঠে এই শীতকালে যেমন ভয়ঙ্কর মশার উপদ্রব, পাড়াগাঁয়ে বর্ষাকালেও এর শিকি নেই। অথচ কলকাতার লোকে 20-30 হাজার টাকা খরচ করে শহরের উপকণ্ঠে এই ধরনের সাজানো গোছানো বাগান বাড়ি করে, মাঝে মাঝে সেখানে বন্ধুবান্ধব নিয়ে হল্লা করে। এই সব ইনসিপিড ধরনের আউটিংয়ের সংসর্গ আমায় ছাড়তে হবে এবার। স্যার অলিভার লজের পত্রাবলীর মধ্যে সেদিন পড়লুম এই বিশাল বিশ্বের আকৃতি, গঠন, প্রসারতা, স্ট্রাকচার অ্যান্ড এক্সটেন্ট অব দ্য ইউনিভার্স তাকে চিরকাল মুগ্ধ করে এসেছে। তাই এক জায়গায় তিনি বলেছেন দেখলুম, ইউনিভার্স ইজ দ্য বডি অফ গড, দিস ইজ ওয়ান অফ হিজ মোডস অফ ম্যানিফেস্টেশন। তাঁর রচিত বিশ্বের আকাশ, নক্ষত্র, গাছপালা, কীটপতঙ্গ, মানুষ, জীবজন্তু সব মিলেই তিনি এইভাবে পদার্থের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করছেন। তাই উপনিষদ বলেছে একমেব দ্বিতীয়ম, একই আছে, দ্বিতীয় আর কিছু নেই। ঈশোপনিষদের ঈশাবস্যমিদং সর্বং ইয়ৎ কিঞ্চ জগতাং জগৎ। আজ সন্ধ্যায় দমদমার বাগান বাড়ি থেকে ফিরে এসে বারান্দায় দাঁড়িয়ে নক্ষত্র জগতের পানে চেয়ে চেয়ে ওই সব কথাই মনে হচ্ছিল। সেদিনকার সেই গানটা, দ্য হোম আই ওয়াজ বর্ন, আমার কানে এখনও যেন বাজছে। তা থেকেই কথাটা মনে এলো। এরকম যে কতবার হয়েছে, একটা অনুভূতি পেলে মন শীঘ্র চলে যায় আর এক শ্রেণীর অনুভূতিতে। শুক্রবারে বিকেলে বনগাঁয় গেলাম। সেখানে নেমে বাসায় গিয়ে খয়রামারির মাঠে বেড়াতে গেলুম। তখন চাঁদ উঠেছে, মাটির সোদা সোদা গন্ধ ভুরভুর করছে বাগানে। কেলেকোড়ার ফুল এখনও আছে বটে, সুগন্ধ নেই। দুদিন বনগাঁয় থেকে আজ বিকেলে ট্রেনে এলুম কলকাতায়। জাপানি কবি নগুচিকে PEN-এর পক্ষ থেকে অভ্যর্থনা করা হচ্ছে। প্রথমেই হোটেলের হলে ঢুকে দেখি তখনও সবাই আসেনি, কেবল মনীন্দ্র বসু ও 2-5 জন এখানে ওখানে আছে। কিরণশঙ্কর রায়ের সঙ্গে গালুডি ও ঘাটশিলা সম্বন্ধে কথাবার্তা বলছি। এমন সময় পবিত্র এসে বললে, তোমাকে ডাকছি, নলিনী পণ্ডিত তোমার সঙ্গে দেখা করতে চায়। তাকে কে একজন তোমার সম্পর্কে পত্র লিখেছে সেজন্যে। বাইরে দাঁড়িয়ে কথা বলছি, মনীন্দ্র এসে টেনে নিয়ে গেল। তারপর সবাই টেবিলে যে যার বসে গেল। সুরমা বসু ও ক্ষীরোদের স্ত্রী, আমি এবং নির্মল বসু এক টেবিলে। চা পরিবেশন হওয়ার পরে স্যান্ডউইচ চলছে, সেই সময় নগুচি এলেন। কালিদাস নাগ নিয়ে এলেন বিশ্ববিদ্যালয়ের হিন্দি কবি সম্মেলন থেকে। রামানন্দবাবু উঠে তাঁর ৬০তম জন্মতিথি উপলক্ষে অভিনন্দন জানালেন। নরেনদেব আমাকে ডেকে নিয়ে গেলেন চারু রায়ের স্ত্রীর সঙ্গে পরিচিত করতে। চারু রায় কেন যে সাহেবী পোশাক পরে এসেছেন এ আমি বুঝতে অক্ষম। যেখানে নগুচি নিজে এসেছেন জাপানি পোশাকে, তারপর নগুচি নিজের জাপানি কবিতা পাঠ করলেন এবং তারপর ইংরেজি অনুবাদ পড়লেন। কালিদাস নাগ আন্তর্জাতিক PEN-এর সভাপতি H.G. ওয়েলসের একখানা চিঠি পড়লেন। আমাদের বঙ্গীয় PEN-এর প্রতি শুভেচ্ছা জ্ঞাপক পত্র। জাপানি কনসাল জেনারেল কিছু বললেন, কিন্তু তা কেউ বুঝতে পারলে না।
যখন এ পর্যন্ত হয়েছে তখন চপলা দেবীর ভাই ফণী চক্রবর্তী এসে আমাদের টেবিলে বসল। সুরমা বসু তাকে চা করে দিলেন। ফণীর সঙ্গে মনীন্দ্র বসু আমার আলাপ করিয়ে দিতে যাচ্ছিল। ফণী হেসে বললে, অনেক কালের আলাপ আছে, আলাপ করিয়ে দিতে হবে না। তারপর জাপানি সাহিত্য সম্বন্ধে সে কিছু নিজের মতো জানালে, বিশেষত নগুচির কবিতা সম্বন্ধে। আমি, নির্মলবাবু ও ফণী তিনজনেই তখন মজে গিয়েছি। সুরমা বসুকে ইউরোপীয় সঙ্গীত বিষয়ে জিজ্ঞেস করলুম, কারণ তিনি মিউনিখে বেহালা শিখতে গিয়েছিলেন এবং জার্মান ক্লাসিক্যাল মিউজিক সম্বন্ধে কিছু কিছু জানেন। ক্ষীরোদের স্ত্রীও বেশ মেয়ে। নগুচি জাপানি কবিতা পড়লেন, রামানন্দ বাবু সামান্য কিছু বক্তৃতা করলেন। তারপর আমরা মীরা গুপ্তের দলে বসে কিছুক্ষণ গল্প করে নীরোদবাবু ও সোমনাথবাবুর সঙ্গে মোটরে ময়রা স্ট্রিটে এলুম। ওরা একটু পরে গেলেন রিগালে, আ মিড সামার নাইটস ড্রিম দেখতে। আমি বাড়ি চলে এলুম। আজ সুধীরবাবুদের বইয়ের দোকান থেকে বার হয়ে গোলদিঘিতে গিয়ে যখন বসেছি তখন রাত 7টা। ধোঁয়া এত বেশি যে আকাশে সপ্তমীর চাঁদকে ঢেকে ফেলেছে। ট্রামের আলো, বাড়ির আলো, রাস্তার আলো ধোঁয়ার জালের মধ্যে মিটমিট করছে। মনে পড়ল 1914 সালের এমন দিনের কথা। আজ 21 বছর আগেকার ব্যাপার। আমি তখন ফার্স্ট ইয়ারের ছাত্র, সবে কলকাতায় এসেছি। এই রকম ধোঁয়া দেখে মন তখন দমে যেত। নতুন এসেছি গাছপালা ও ইছামতি নদীর সৎসর্গ ছেড়ে। তারপর কতদিন কেটে গেল, কত বিপদ, আনন্দ, দুঃখ ও আশার মধ্যে দিয়ে। তখন আমরা সবাই তরুণ। দ্য ওয়ার্ল্ড ওয়াজ ভেরি ইয়াং দেন। মামাদের তখনও বিয়ে হয়নি। এই বৈশাখে ছোট মামার বিয়ে হলো। এখন মন পরিণত হয়েছে, কত ভুল শুধরে নিতে পেরেছি। অপরের মত সহ্য করবার ক্ষমতা অভ্যাস করেছি। আমার মনে হয় জীবনে এই জিনিসটাই সবচেয়ে বড়। ইনটলারেন্সের চেয়ে বড় শত্রু জীবনে আর কিছু নেই। ইউনিভার্সিটির আলোগুলোর দিকে চেয়ে সেই সব দিনের কথাই মনে পড়ছিল। সঙ্গে সঙ্গে আনন্দও পেলুম খুব। জীবনের একটা গভীরতার দিক আছে, সেটা সবসময় আমাদের চোখে পড়ে না, এই রকম নির্জনে বসে না ভাবলে। কাল মতিলাল ও আমি ইম্পিরিয়াল লাইব্রেরি থেকে বেরিয়ে কার্জন পার্কে অনেকক্ষণ বেড়ালুম ও গল্প করলুম। মতিলাল আমার ক্লাস ফ্রেন্ড। ও কলেজ থেকে বার হয়ে কিন্তু বিবাহ বা চাকরি করলে না। পৈতৃক কিছু টাকা আশ্রয় করে আজ 16 বছর ধরে ইম্পিরিয়াল লাইব্রেরিতে পড়ছে, জানবার জন্যে যে মানুষের আত্মা সত্যিই অমর কিনা। ও বললে, মা মারা যাওয়ার পরে এ প্রশ্ন আমার মনে জাগে। তারপর ঢুকলুম ইম্পিরিয়াল লাইব্রেরিতে। নিজেও অনেক বই কিনেছি। বললুম, কি সিদ্ধান্তে উপনীত হলে? ও বললে, মানুষের আত্মা অমর। আমার আর কোনো সন্দেহ নেই। তা তো হলো, কিন্তু জীবনটাকে দেখো এইবার। পড়াশোনা করেই জীবন কাটালে, এবার সংসার করো। জীবনের অভিজ্ঞতা কোথায় তোমার? মতিলাল বললে, এবার ইম্পিরিয়াল লাইব্রেরি ছাড়ব। একখানা বই লিখছি এ বিষয়ে। সেখানা শেষ হতে আর বেশি দেরি নেই, এবার ছাড়ব। তারপর ওখান থেকে ইডেন গার্ডেনে বেড়াতে গিয়ে দেখি শেরিফ বড়লাটকে যে গার্ডেন পার্টি দিচ্ছে সেই উপলক্ষে বাগানে চমৎকার আলো দিয়ে সাজিয়েছে। গাছপালার ফাঁকে পূর্ণ চন্দ্র উঠেছে যখন ঝিলের ধারে ফুটন্ত ফুলগুলোর সামনে দাঁড়িয়ে আছি। ওখান থেকে গিয়ে মাঠের মধ্যে একটা ক্লাবের সাদা বেঞ্চির ওপর বসলুম। সামনেই পূর্ণিমার চাঁদ। স্থানটা নির্জন। কেবল আধো জ্যোৎস্না অন্ধকারের মধ্যে একজন অশ্বারোহী পুলিশ এলো গেল। আধ ঘণ্টা পরে লর্ড রবার্টসের প্রতিমূর্তির পাদপীঠে গিয়ে দেখি শুধু গিরিশ বোস এসে শুয়ে আছেন।
ডাক্তার রায়ের চাদর পাতা, কিন্তু তিনি বালিগঞ্জে গিয়েছেন, এখনও আসেননি। তাঁর আসতে একটু দেরিই হলো। সোয়েন হেডিনের তাকলামাকান মরুভূমি পার হওয়ার গল্প করলুম। ওরা খুব মন দিয়ে শুনলেন। সকালে বীরেশ্বরবাবু এলেন। তারপর বালিগঞ্জে অন্নদা দত্তের বাসায় গেলাম। দুপুরে নিমন্ত্রণ ছিল। অন্নদাবাবুর শরীর খুব খারাপ। পূর্বে দেশের জন্যে খুব করেছেন, এখন কেউ মানে না, পোছে না। অথচ চট্টগ্রাম মেডিকেল স্কুলের জন্যে উনি কি ভয়ানক পরিশ্রমই না করেছেন, আমি সব জানি। 1922-23 সালের কাউন্সিলে উনি চট্টগ্রামের প্রথম এমএলসি ছিলেন। আমি ওর কাগজপত্র আমাদের লীগ অফিস থেকে টাইপ করে এনে দিতুম। অন্নদাবাবুর মেয়ে মণির সঙ্গে 15 বছর পরে দেখা। ওর ভালো নাম যে মণিকুন্তলা, তা আমি আজ এতকাল পরে ওর মুখে শুনলুম। মণি তখন ছোট মেয়ে ছিল। আমি যখন 1922 সালে অন্নদাবাবুর বাড়িতে গিয়েছিলুম চট্টগ্রামে। আমার মুখে গল্প শুনতে ও ভালোবাসত। মণি যে বৃত্তি পেয়ে ম্যাট্রিক ও আইএ পাশ করেছিল, সেসব খবর আমি আজই প্রথম জানলুম। ওর ছোট একটি মেয়েকে কোলে নিয়ে বসে রইলুম। বেশ 4 মাসের ছোট্ট খুকিটি। পৃথিবী অদ্ভুত, জীবন অদ্ভুত। কে ভেবেছিল যে আজ এত বছর পরে মণির সঙ্গে বালিগঞ্জে এভাবে আবার দেখাশোনা হবে। মণির মুখে শুনলুম সুপ্রভা মণিদের নিচে পড়ত এবং দুজনে একসঙ্গে দেশে যেত। ওখান থেকে বার হয়ে আমি আর বেগুন এলুম মনীন্দ্র বসুর বাড়ি। সেখান থেকে সুরমা বসুর বাড়ি, রামমোহন রায় রোডে। বেশ সাজানো বাড়ি, সাজানো ড্রয়িং রুম। সুরমা বসু ও তাঁর একটি বোন গান গাইলেন বড় চমৎকার। মেয়েটি মিউনিখে ছিলেন, ইউরোপিয়ান মিউজিক শিখতেন। দেখে মনে হলো এই সব মেয়ে মণি, সুরমা বসু কেমন চমৎকার ঘরবর পেয়েছে, বেশ আছে। কিন্তু যার আরও বেশি ভালোভাবে এসব জিনিস পাওয়া উচিত ছিল, সে কোথায় পড়ে কষ্ট পাচ্ছে, তার কিছুই হলো না। জীবনে এমন ট্র্যাজেডি কতই যে হচ্ছে প্রতিনিয়ত, অথচ সে কি বুদ্ধিতে কি বিদ্যায় কোনো অংশে এদের চেয়ে তো কম নয়ই, বরং অনেক বেশি। ভেবে সত্যি বড় কষ্ট হয়। সুরমা বসুর সুন্দর গান শোনবার সময় আরও মনে হলো পল্লীগ্রামের সেই সব অভাগিনী মেয়েদের কথা, যারা জীবনে কোনো সুখই কোনো দিন পেলে না। এমন কত আছে জীবনে, তাদের সঙ্গে কতভাবে কত পরিচয়। আজ সন্ধ্যায় তাদের সবারই করুণ মুখ মনে পড়ে আনন্দের পরিবর্তে গভীর দুঃখ ও সহানুভূতিতে মন ভরে উঠল। আজ সাতভেয়ে তলায় আমাদের বনভোজন গেল। বনগাঁয়ের আমাদের বন্ধুবান্ধব, উকিল মোক্তার সকলেই ছিল, তাছাড়া সাব রেজিস্ট্রার ও ডাক্তার। বেলা 10টার সময় নৌকো করে আমরা গান করতে করতে নদীপথে চলেছি। পুরনো বনগাঁ ও শিমুলতলার সবাই ভাবছে এ আবার বাবুদের কি খেয়াল। তারপর বটতলায় গিয়ে মাদুর পেতে বসে আমরা সবাই খুব গল্পগুজব করলুম। আমরা ধূমপান করতে পারিনি, কারণ প্রবীণের দল সর্বদা কাছে কাছে রয়েছে। সতীশ মামাকে অনেক কৌশল করে সরিয়ে একটু আমাদের সুবিধে করে নেওয়া গেল। এর আগেও গত পুজোর ছুটিতে একদিন সাতভেয়ে তলায় এসে খুদু, খুড়িমা, নদী আমরা সবাই বনভোজন করে খেয়েছিলুম। এত বড় বটগাছ এখানে আর কোথাও নেই, এক রাজনগরের বট ছাড়া। নদীর দুধারে এরাঞ্চির ফুল ফুটে আছে, কিন্তু কুঠির মাঠের সে শোভা নেই এখানে। রামায়ণে সেই শ্লোকটা মনে পড়ল, সন্তি নদ্য দণ্ডকেষু তথা পঞ্চবটি বনে সরজ বিচ্ছেদ শোকাং রাঘবস্তু কথং সহেত। পঞ্চবটি ও দণ্ডকারণ্যে তো কত নদ নদী বর্তমান, কিন্তু সরজ বিরহ দুঃখ কি রামচন্দ্র সহ্য করতে পারেন? আমার মনে হয় বারাকপুরের ওদিকের বনশোভা নেই এ অঞ্চলে। মাঠে একদিকে চাষ অত্যন্ত বেশি,
পোড়ো জমি কোথায় যে যদৃচ্ছ বিস্তৃত বনভূমি গড়ে উঠবে। অরণ্য প্রকৃতি এখানে মানুষের সংস্পর্শে এসে ভীতা সংকুচিতা, তার সে উদ্দাম স্বাধীনতা নেই। রান্না শেষ হবার কিছু আগে আমরা নদীর ধারে রৌদ্রে বসে তেল মেখে সাঁতার দিয়ে স্নান করলুম। আমি তো তেল মাখলুম বোধহয় 3 বৎসর পরে। সাঁতার দেবার সময় খুব আনন্দ হলো। ওপারে কচি মটরের ক্ষেতে কেমন সুন্দর ফুল ফুটেছে। এই দলের মধ্যে গাছপালা ভালোবাসে দেখলাম কেবল একমাত্র সাব রেজিস্ট্রার, আর কারো সেদিকে খেয়াল নেই। বেলা 3টের সময় আমরা সবাই খেতে বসলুম। নিশিবাবু ও সুরেনবাবু পরিবেশন করলেন। সকলের সঙ্গে আমোদ করে খাওয়া হয়ে গেল কিছু বেশি। সন্ধ্যার সময় সেই ঝোঁকে আমরা গল্প করতে করতে ফিরলুম। সন্ধ্যার সময় যতীন ডাক্তারের দোকানে আমার বাল্যবন্ধু নিতাই পাড়ুইয়ের সঙ্গে যতীনদার দোকানের অংশ নিয়ে খুব ঝগড়া হলো। নিতাই নিজের জিনিসপত্র, লেপ, বালিশ, দাঁড়িপাল্লা নিয়ে ছোট ছেলের হাত ধরে অন্ধকার রাত্রে বাড়ি চলে গেল। যতীনদা ওর প্রাপ্য টাকা দিলে না। আরও বললে, তুমি দোকানের তালের মিছিরি খেয়েছ, তোমার ছেলে দুধ খেয়েছে, টাকা আমার যখন খুশি হবে তখন দেব। কার যে দোষ তা দুপক্ষের কেউই বুঝতে দিলে না। এ বলে ওর দোষ, ও বলে এর দোষ। বাঙালির ব্যবসায় এই রকম করেই নষ্ট হয়ে যায়। র্যাস্কোর পল ভার্লেনের জীবনী পড়ছিলুম। নিচের লাইন কটি বড় চমৎকার। অ্যান্ড আই গোয়িং, বর্ন বাই ব্লোয়িং, wind and grief flutter here and there, as on the air the dying leaf. শেষের ছত্র কয়টির ছন্দ ও সুর এত মধুর যে বারবার পড়লেও তৃপ্তি হয় না। ভার্লেনের বিষয় এ কথাটা ঠিকই মনে হয় যে লেখক বর্তমান যুগের লোককে মজাতে না পারলে সে কোনো যুগের লোককেই মজাতে পারবে না। বার্নার্ড শ তার স্যানিটি অফ আর্টসে যে কথা লিখেছেন ভারী সত্যি। মন্টাইন সম্বন্ধে একটি কথা বড় ভালো লাগলো। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট আর্টিস্ট অফ অল, হি নিউ দ্য আর্ট অফ লিভিং। অনেক দিন আগে ঠিক এই দিনে আজমাবাদ কাছারি থেকে ঘোড়া ছুটিয়ে কলবলিয়া পার হয়ে কাটারিয়া পুলের ওপারে সূর্যাস্ত দেখেছিলুম। মেসে বসে আজ ডালহাউসি স্কোয়ার ঘুরে বেরিয়ে এসে সে কথা মনে পড়ল ডায়েরি দেখে। কি উন্মুক্ত জীবনের পরে কি বদ্ধ জীবন যাপন করছি এখানে। ঠিক সেই বিকেলেই আজ বইয়ের গুদামে বসেছিলুম। আজ সারাদিনটা অত্যন্ত ঘোরা হয়েছে। বেলা 7টা থেকে রাত 11টা পর্যন্ত। আমার মেস থেকে বেরিয়ে নীরজ চৌধুরীর বাড়িতে চা খেয়ে পশুপতিবাবুর বাড়ি গিয়ে পেনেটির বাগানবাড়ি যাবার কথা বলি। বন্ধুদের নতুন বাসায় যাই। তার আগে একবার নতুন পত্রিকার অফিসেও যাই। বেশি আড্ডা দিলে একটা অবসাদ আসে, শারীরিক ও মানসিক। যদিও আমি তা আজ অনুভব করিনি, তবুও আমার মনে হয় এতে কোনো আনন্দ নেই। তবে সপ্তাহে একদিন এমন বেড়ানো যেতে পারে, যদি অন্য সব কটা দিন নিজের কাজ করা যায়। লেখাপড়া সম্বন্ধেও দিনের মধ্যে বিভিন্ন শ্রেণীর ও বিভিন্ন বিষয়ের বই পড়া খুব খারাপ। এক বিষয়ে মনোনিবেশ অভ্যাস করতে হয়, এবং যে এক বিষয়ে মনোনিবেশ করে সে হয়তো আরও 5টা জিনিস থেকে বঞ্চিত আছে, কিন্তু সে সৃষ্টি করতে পারে। অনেক দিন পরে পানিতর গেলুম। রাতে ইটিন্ডা ঘাটে নেমে একজন লোক পাওয়া গেল। সে আবার ইটিন্ডা বাজারের ডাক্তার। হাটের ভিড় ঠেলে রাত্রে পানিতর গিয়ে পৌঁছই। উপেনবাবুর বাড়ি বেড়াতে গেলুম। বৃদ্ধ শয্যা আশ্রয় করেছেন। পুটির সঙ্গে দেখা করলুম বাড়ির মধ্যে গিয়ে। ওরা জলখাবার খাওয়ালে। নরেনের বাড়িতেও আবার খাবার খেলুম। তারপর পানিতরের ওপরের ঘরে, দোতলার ওপরের ঘরে রাত্রে শুলুম। কোণে সেই খাটখানা পাতা আছে। প্রথম পানিতরে গিয়ে
ওই খাটখানাতে আমি শুয়েছিলুম মনে আছে। ঠিক সেই পুরনো জায়গাতে খাটখানা এখনও পাতা। রাত্রে কত কথা মনে পড়ল। আজ কত দিনের কথা যেন সেসব। জঙ্গিপাড়ার দিনের কথা, সেই অন্ধকারময় দুঃখের দিন। তখন কি ছেলে মানুষ ছিলুম, আর কি নির্বোধী ছিলুম, তাই এখন ভাবি। তখন বিএ পাশ করে কি না জানি ভাবতাম নিজেকে। আমি খেয়া পার হয়ে বাসে উঠে আসছি। শ্বশুরমশায়ের সঙ্গে পথে দেখা। তার সঙ্গে দেখা করে কথা বলে আবার বসিরহাট এলুম ওদের নতুন বাসায়। দিদি ও পাঁচি ওখানে আছেন। দিদিকে দেখলে চেনা যায় না এমন নয়, তবুও সে দিদি আর নেই। কি যেন নেই মুখে, যা তখন ছিল। কথা বলা বড় কঠিন। বয়স হলে মানুষের মুখের কি যেন চলে যায়, এর উত্তর কে দেবে? পাঁচিকে তো চেনাই যায় না। 1:30টার গাড়িতে পাঁচির সঙ্গে এক গাড়িতে কলকাতা এলুম। ঠাকুরমায়ের শ্রাদ্ধের পর সেই মার্টিন লাইনের গাড়িতে বসিরহাট থেকে এসেছিলুম। তখন আমি জঙ্গিপাড়া স্কুলে চাকরি করি। কলেজ থেকে বার হয়ে প্রথম চাকরিতে ঢুকেছি। আর আজ এই 17-18 বছর পরে মার্টিনের গাড়িতে চড়ে বসিরহাট থেকে এলুম। 17-18 বছরের আগের আমি আর আজকার আমার চিন্তাধারা, অভিজ্ঞতা, জীবনের আউটলুক, সব বিষয় কি ভয়ানক বদলে গিয়েছে তাই ভাবছি। দিদি তার মেয়ে মানির বিয়ের জন্যে ট্রেনে উঠবার সময় পর্যন্ত বললেন, ভেবেছিলুম তোমার সঙ্গে দেখা হলো না। এখানে যখন এলুম তখন দেখা হবে তোমার সঙ্গে। কিন্তু এ কথায় তেমন আনন্দ পেলুম না। আগে হলে দিদির কথায় কত খুশি হতাম, কিন্তু আজ মানুষের মন কি বদলেই যায়। মন যে কি বহুরূপী দেবতা, কি বিচিত্র রহস্যময় তার প্রকৃতি, ভেবে দেখলে অবাক হয়ে যেতে হয়। সন্ধেবেলা বন্ধুর বাসায় গিয়ে চা খেয়ে একটু গল্পগুজব করলুম রাত 9টা পর্যন্ত। আসবার সময় 10 নম্বর রুটের বাসে অনেক দিনের অচল একটা টাকা চলে গেল। গত পুজোর সময় টাটানগরের খেদা টাকাটা আমায় নোট ভাঙানি দিয়েছিল, কিছুতেই এতদিন চলেনি। আজ সকাল থেকে কত ছবি চোখের সামনে এলো গেল। ইটিন্ডার পথ, চাঁদা কাটার বন ইছামতির ধারে, বিস্তৃত ইছামতি, ইটিন্ডার ঘাটে লোকে সব বসে রোদ পোয়াচ্ছে। ইন্দুবাবুর ছেলে অনাদি, নরেনের ছেলে দিদি, দিদির মেয়ে মানি, পাঁচি। ছোট লাইনে আসবার পথে মনে পড়ল, আগে রবীন্দ্রনাথের বলাকা থেকে কবিতা মনে মনে আবৃত্তি করতুম। এবার আমায় সিন্ধু তীরের কুঞ্জ বিথিকায়। কবিতাটি বড় প্রিয় ছিল তখন। কাল সারাদিন যে বসিরহাট পানিতর অঞ্চলে কাটিয়েছি, আজ যেন সেসব স্বপ্নের মতো মনে হচ্ছে। ইছামতির তীরের চাঁদা কাটার বনের পথে ওই স্রোতাপসারিত কর্দমাক্ত তীরভূমির সঙ্গে প্রথম যৌবনের যেসব স্মৃতি জড়িত, তা কাল একটু একটু অস্পষ্ট মনে এলো। প্রসাদকে কাল বড় ভালো লেগেছে, আর প্রসাদের বাবাকে। আজ সকালে উঠে রমাপ্রসন্নের বাড়ি গিয়ে শুনি সে গিয়েছে আপিসে। বাসায় ফিরেই হঠাৎ গিরিনবাবু এসেছে দেখলুম। সে বললে, রাজা নাকি মারা গিয়েছেন, শুনেছেন? আমি অবশ্যই জানতুম পঞ্চম জর্জ খুব অসুস্থ, কিন্তু এত শীঘ্র যে তিনি মারা যাবেন তা ভাবিনি। খবরের কাগজ মেসে আসে অমৃতবাজার পত্রিকা, তাতে মাত্র এই খবর দেখা গেল, কিংস লাইফ ইজ পিসফুলি ড্রয়িং আ ক্লোজ। একজন গিয়ে পাশের বাসা থেকে স্টেটসম্যান দেখে এসে বললেন, রাজা মারা গিয়েছেন বাস্তবিকই। স্কুলে গিয়ে তখনই ছুটি হয়ে গেল। নতুন একটি প্রকাশক আমার কাছে ঘুরছিল বই নেবার জন্যে। তাকে সঙ্গে নিয়ে বেড়াতে গেলুম শৈলজাবাবুর বাড়ি, সেখান থেকে বিচিত্রা অফিসে, সেখান থেকে নাট্যকার যোগেশ চৌধুরীর বাড়ি। রাত 10টায় বাড়ি ফিরলুম। সম্রাট বৃদ্ধ হয়ে পড়েছিলেন এবং গত 1928 সালে
অত বড় অসুখ থেকে উঠে কাবু হয়েও পড়েছিলেন। মনে পড়ে 1912 সালের কথা, যখন তাঁর দরবার উপলক্ষে আমাদের স্কুলে ভোজ হয়েছিল। আমি তখন বনগ্রাম স্কুলের ছাত্র। সেই উপলক্ষে জীবনে প্রথম বায়োস্কোপ দেখলুম বনগ্রামে ডেপুটিবাবুর বাসার প্রাঙ্গণে। সেসব বাল্যস্মৃতিতে পর্যবসিত হয়েছে। তারপর দীর্ঘ 24 বৎসর কেটে গেল। জীবনের পথে আমিও কতদূর অগ্রসর হয়ে এসেছি। বর্তমান প্রিন্স অফ ওয়েলসকে বালক দেখেছি, ফটোতে অবশ্যই। দেখতে দেখতে তাঁর বয়স এখন হলো 43 বছর। জীবন, বছর, আয়ু হু হু করে কেটে যাচ্ছে। বিরাট স্রোতস্বতী এই রহস্যময় জীবনধারা। কে জানে একে? ডিসরেলি বলেছিলেন জীবন সম্বন্ধে, ইউথ ইজ এ ব্লান্ডার, ম্যাচুরিটি ইজ এ স্ট্রাগল অ্যান্ড ওল্ড এজ ইজ এ রিগ্রেট। চমৎকার বিশ্লেষণ ও সামিং আপ। তাই সত্যি কিনা কে জানে। কাল রাজপুরে অনেক দিন পরে বেশ কাটল। বেলা পড়লে আমি ও ভম্বল ধুনি ডাক্তারের বাড়ি বসে গল্প করে বোসপুকুরে বেড়াতে গেলুম। তখন কি চমৎকার জ্যোৎস্না উঠেছে। বোসপুকুরের ওপারের নারকেল গাছগুলোর কি রূপ ফুটেছে। ফিরবার পথে একটা বাঁধানো পুকুরের ধারে দুজনে বসে গল্প করলুম। বাঁধা ঘাটটা বড় সুন্দর। এই রাস্তাটার ধার দিয়ে একবার আমি কিশোরী বসুর বাড়ি থেকে বোসপুকুরে বেড়াতে এসেছিলুম। তখন মা আছেন। ওখানে পুকুর ঘাটে একটা ছেলে এসে জুটল। সে থাইসিসে ভুগছিল বলে তার বাড়ির লোকে সর্বশ্রান্ত হয়ে তাকে নৈনিতালে রেখেছিল। সে এসে বললে, এদেশের কোনো কিছু ভালো বিষয়ের চর্চা নেই, এখানে বসে মন টিকছে না। তারপর আমরা গেলুম খুকিদের বাড়ি। সেখানে আহারাদির পরে খুকি পাড়ার লোকের নানা দুঃখের কাহিনী বললে। মহেন্দ্রবাবুর 15 বছরের নাতনিটি বিধবা হয়েছে, তার মাও বিধবা। জায়ের ছেলের গলগ্রহ। কারণ ধীরেন ওই ছেলেটির নাম। একসময় ও আমার ছাত্র ছিল। বাড়ির মধ্যে একমাত্র রোজগারে লোক। ধীরেনের মায়ের কটূক্তির জ্বালায় ওদের মা ও মেয়ের জীবন অতিষ্ঠ হয়েছে। তারপর মেয়েটি আবার অন্তঃসত্ত্বা। মা বলে মেয়েকে, তুই বিষ খেয়ে মরে যা, আমি তোকে নিয়ে কি করি। একাদশীর দিন মেয়েটা মরে যাওয়ার জোগাড় হয়েছে। তার ওপর পেটের ছেলে টান ধরে। জলতেষ্টায় ও খিদেতে একাদশীতে বড় কষ্ট পেয়েছে। সবাই বলেছিল জল খেতে দাও। মহেন্দ্রবাবুর স্ত্রী ও দেবী দুজনেই বলেছে, একে তো বাড়ির 2 ছেলে আগে মারা গিয়েছে, একাদশীতে বাড়ি বসে বিধবা জল খেলে পাছে আরও কোনো অকল্যাণ হয়। দেবী বলেছে, আমার তো ওই বাচ্চা, আমার সে সাহস হয় না বাবু, জল খাওয়াতে হয় ও মেয়েকে নিয়ে তুমি অন্যত্র যাও। কাজেই মেয়ের জল খাওয়া হয় না। এরা একটা কথা ভুলে যাচ্ছে, বাই ডে অ্যান্ড বাই নাইট, ইয়ার ইন অ্যান্ড ইয়ার আউট, সেঞ্চুরি আফটার সেঞ্চুরি, দেয়ার ইজ গোয়িং আউট এ colossal broadcast of power which gives real life to all who will enter into it. Normal function of the organism is to act as a receiving set for life power. আমরা আরও ভুলে যাই যে পাপ জিনিসটাতে ভগবান রাগ করুন বা না করুন, sin should be synonymous with bad radio production. A bad man is known by its poor reproduction of God's life. আরও কথা আছে, টাকা রোজগারই তো সংসারের উদ্দেশ্য নয়। জীবনের চরম সার্থকতা আসবে মনের পথ ধরে। কিন্তু সময় আসে যখন মনে হয় ভগবান জীবনের কেন্দ্র, তাঁর কাছ থেকে সব মঙ্গল আসবে। It is well to have a clear-cut aim, unless we are striving to attain. Our policy is drift, and drift will not bring us the lost thing. The lost things have to be thought for, prayed for,
worked for, and the supremest thing is earthly life is the development of soul qualification for a spacious and satisfying activity when entering the beyond. It is the outermost or highest sphere. Life there is realized more impersonally. One's whole work and activity on that sphere would be solely for the good for others. There would be no personal bias, selfish aims, or ambition would be impossible. সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দিনলিপি গ্রন্থ উর্মিমুখরের চতুর্থ ভাগ আজকের মতো এখানেই শেষ করলাম। উর্মিমুখরের পঞ্চম ভাগের জন্যে বন্ধুদের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। ধন্যবাদ।